যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু 3টি দেশ ভ্রমণ করতে যাচ্ছেন। তো সেই জায়গায় কিছু রাজনৈতিক, এবং আপনি কিন্তু দেখবেন যে ভারত কিন্তু হঠাৎ করে বাংলাদেশকে আবার তিস্তা ব্যারেজের একটু প্রস্তাবনা দিয়েছে চীন সফরের কেন্দ্র করে বেশি। এটি একটি ভূ রাজনৈতিক একটি ইস্যু আছে। সেই জায়গাটিতে আমি ডিপলি আপনাকে এখন শেয়ার করছি না, শুধু এইটুকু আমি বলতে চাই এটি রাজনৈতিক কোনো পটভূমির প্রেক্ষাতে এই গুজবগুলো ছড়ানো হচ্ছে। আমি শুধু আপনাকে বলি, ধন্যবাদ সাইফুল সাগর ভাই, আজকে ফেস দ্য পিপলে আমন্ত্রণ জানানোর জন্য। আপনার এই জনপ্রিয় চ্যানেলে যে সমস্ত দর্শক দেখছেন এবং আজকে যে সহ আলোচক আছেন সকলের প্রতি রয়েছে আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ এবং আসসালামু আলাইকুম। আমি বক্তব্যের শুরুতে বাংলাদেশ ব্যাংক নিয়ে গতকালকে যে ইন্ডিয়ান পত্রিকাতে নর্থ ইস্টে যে নিউজটি বেরিয়েছে সেটি আমি বাংলাদেশ ব্যাংকের মেজবাউল সাহেবের যে বিবৃতি সেটার সাথে আমি একমত পোষণ করেই বলছি যে এটি কল্পনা প্রসূত এবং তাদের নিজেদের মতো করে এই রিপোর্টটি তারা তৈরি করেছেন। আপনি জানেন যে যেহেতু বাংলাদেশের অর্থনীতিতে একটি সংকট বা এক ধরনের সমস্যা যাচ্ছে, এটি তো কেউ অস্বীকার করছে না। এবং খোদ মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু যখন নির্বাচনের আগে উনি যখন ইস্তেহার দিয়েছিলেন, ওনার দলীয় ইস্তেহার, সেই দলীয় ইস্তেহারেই কিন্তু উনি 3 নম্বরেই কিন্তু রেখেছিলেন আর্থিক এই মোকাবেলার বিষয়টি উনি কিন্তু রেখেছিলেন। তো সেই জায়গা থেকে আমি বলছি যে এই নিউজটি নিয়ে আরেক ধরনের পারসেপশন আছে, বা এক ধরনের আমি গুজবও বলতে চাই। কারণ হলো যে অর্থ এমন একটি বিষয়, সেটি হচ্ছে যে আপনার অর্থ যেরকম মানে অনর্থের মূল, আবার অর্থ ছাড়াও আপনি কোনো কিছু করতে পারবেন না। এবং এই আর্থিক যে সংকটের যে বিষয়টি আছে সেটিও মানুষের মধ্যে বা জনগণের মধ্যে এক ধরনের বিভ্রান্ত তৈরি করতে পারে। এবং আপনি জানেন যে বিগত বেশ কিছুদিন ধরেই বিরোধী পক্ষরা যে ক্যাম্পেইন করছে এবং সরকারকে হটানোর জন্য যে কূটকৌশল গ্রহণ করছে, আমি বলবো যে এটা কূটকৌশলই। কারণটি হলো যে গণতান্ত্রিক উপায়ে কোনো সরকারকে পদচ্যুত করার প্রথম পর্যায়ই হচ্ছে হলো নির্বাচন বা ভোট করা, জনগণের ম্যান্ডেট নেওয়া। সেই জায়গাটি ছাড়া বিকল্পভাবে এই সরকারকে পরাভূত করার জন্য নানা ধরনের কৌশল অবলম্বন করছে। তারই একটি প্রক্রিয়া হচ্ছে যে ভারতের সঙ্গে বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক, তাদের সঙ্গে যে একটি আত্মিক সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটিকে আপনার ফাটল ধরানোর জন্য। এবং আপনি জানেন যে বিরোধী পক্ষরা অর্থাৎ সরকারের বিপক্ষে যারা রয়েছেন তারাও কিন্তু এই যে ভারত বয়কটের যে ক্যাম্পেইনটা, সেটাকে আরো মানে ঘিরে আগুন আমি ঢালার মতো। কিন্তু কারণ আসলে আমি কিন্তু রাজনীতির না, যে আমি যাচ্ছি, আমি পরিপন্থী রাজনীতি ওই জায়গাতে রাজনীতি নিয়ে আমি আপনাকে প্রশ্ন করিনি, আমি আপনাকে প্রশ্ন করেছি। না, আপনি বলেছেন যে ভারতীয় পত্রিকা বা নর্থ ইস্ট যে হুম, অনলাইন পোর্টালটি রয়েছে বা পত্রিকাটি রয়েছে সেখানে যে খবরটি এসেছে সেটিকে আপনি সম্পূর্ণ, আপনি বলছেন সেটি ভুয়া, সেটির কোনো বেসিস নাই, সেটির কোনো ইয়ে নাই, এটা কোনো ধারণা ধরনের কল্পনা প্রসূত। আমার কাছে কল্পনা কারণ প্রসূত। হলো যে ভারতীয় পত্রিকাতে কল্পনা প্রসূত কেন খবরটি ছাপাবে? কারণ হ্যাঁ, কারণটি আমাদের হচ্ছে আমি এই আপনাকে বলি, এখানে এখানে আমি আসলে এর বাইরে আমি বলতে চাই না, বাট আমার একটি পলিটিক্যাল যারা রাজনীতি করেন তাদের কিন্তু একটি উদ্দেশ্য। এবং আমি আপনাকে একটু বলে রাখি যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু 3টি দেশ ভ্রমণ করতে যাচ্ছেন। তো সেই জায়গায় কিছু রাজনৈতিক, এবং আপনি কিন্তু দেখবেন যে ভারত কিন্তু হঠাৎ করে বাংলাদেশকে আবার তিস্তা ব্যারেজের একটু প্রস্তাবনা দিয়েছে চীন সফরের কেন্দ্র করে বেশি। এটি একটি ভূ রাজনৈতিক একটি ইস্যু আছে। সেই জায়গাটিতে আমি ডিপলি আপনাকে এখন শেয়ার করছি না, শুধু এইটুকু আমি বলতে চাই এটি রাজনৈতিক কোনো পটভূমির প্রেক্ষাতে এই গুজবগুলো ছড়ানো হচ্ছে। আমি শুধু আপনাকে বলি যে মানে রিজার্ভ কোনটা নিয়ে এখন গুজব? কথাটি তেরো হচ্ছে বিলিয়ন ডলারের নিচে যে আমাদের রিজার্ভ নেমে নো আসছে, তেরো এটা মিলিয়ন, আমি গুজব? এখন ওই জায়গায় আমি আপনাকে বলছি যে এটা বাংলাদেশ গুজব। ব্যাংকের যুক্তরাষ্ট্রের রিজার্ভ নো। যুক্তরাষ্ট্রের বর্তমানে যে সরকারি পররাষ্ট্র মন্ত্রী ডোনাল্ড লু এসছেন, তিনি স্পষ্টভাবে বলেছেন যে আমাদের দেশের বিনিয়োগকারীরা যারা বাংলাদেশে বিনিয়োগ করেছে তাদের যে লাভের টাকা সঠিকভাবে দিতে পারছে না বাংলাদেশের পক্ষ থেকে, কারণ রিজার্ভে ডলার নাই। এটা কি গুজব? সেটা তো যুক্তরাষ্ট্র দিতে পারছে না ভাই। এটা তো যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্র আজকে না, পর্যন্ত যুক্তরাষ্ট্র দিতে পারছে No, না এই আমি আমি ধরনের কিন্তু আপনাকে বলি হয়নি। এগুলো যুক্তরাষ্ট্রের এগুলো যে বিনিয়োগ বাংলাদেশে আপনাকে রয়েছে সেই টাকাও সামগ্রিকভাবে ফেরত দিতে পারছে না বাংলাদেশের। নো বাংলাদেশের নো নো থেকে নো নো আমেরিকা বা এটি এটি যুক্তরাষ্ট্রের আপনাকে আমি বিনিয়োগকারী বলি, টাকা দিতে পারছে এগুলো না। হচ্ছে হলো এগুলো না, না, আমি এটা জাস্ট তো আপনাকে ডোনাল্ড লু বলি। বলেছেন। ডোনাল্ড লু হ্যাঁ, বলেছেন, তিনি ডোনাল্ড কি লু বলছে, বলেছেন? এবং হ্যাঁ, তিনি কি আমি বলেছেন আমি তো আজকে? তিনি বলেছেন যে আহ, আহ, যে আমাদের সম্পর্ক কি হতে পারে, এরপর তিনি বলেছেন যে হ্যাঁ, আমাদের সম্পর্ক আমরা যে এগিয়ে নিতে চাই। এবং তিনি বলেছেন যে আমাদের যে বিনিয়োগকারীরা এদেশে বিনিয়োগ করেছে তাদের লাভের টাকা কবে নাগাদ ফেরত দিতে পারবে বাংলাদেশ, বা কবে নাগাদ হ্যাঁ, সেটা আমি দিতে আসছি, পারবে। আমি আপনাকে বলি, এখনো পর্যন্ত দিতে আমি পারছে আপনাকে না, আরো বলি, জাস্ট অন্যান্য। জাস্ট একটু হ্যাঁ,
একটু আমি এই রিজার্ভটা বলি, যে আমাদেরকে দুটো জিনিস খুবই মাথায় রাখতে হবে। আমি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের কথাটি বলি। এটি ব্যয়যোগ্য, অর্থাৎ হলো যে আপনার কাছে যদি 100 টাকা আপনার আয় থাকে, সেই 100 টাকার মধ্যে আপনার বাড়ি ভাড়া, মানে আপনার কনভেন্স, আপনার খাবার দাবার ইত্যাদি 50 টাকা খরচ হয়, তাহলে আপনার, তাহলে মূলধন আপনি 50 টাকায় আপনাকে দেখাতে হবে। BPM-6 মেথড অনুসারে, IMF এর যে জিনিস সেই অনুসারে বাংলাদেশের এখন ব্যয়যোগ্য বিলিয়ন রয়েছে, $13.22 বিলিয়ন রয়েছে। এটি তো কেউ অস্বীকার করছেন, এটি তো বলছেই। কিন্তু এশিয়ান, আমাদের যে বিষয়টি হয়েছে যে 13ই মেতে যে টাকাটি পরিশোধ করা হয়েছে, আপুর যে টাকাটি 1.62 বিলিয়ন, এর এই টাকাটা যাওয়ার পরও 18.30 বিলিয়ন টাকা আমাদের ছিল। এখন যেটা হয়েছে, ওই BPPM-6 এর অনুসারে আপনার চলতি দেনা, যেটি আমি বললাম যে আপনি 100 টাকা আজকে আয় করেছেন, কিন্তু এই আয়ের ভিতর আপনার কিছু ব্যয় রয়েছে, অর্থাৎ দেনা রয়েছে, সেই দেনার পরিমাণটা হচ্ছে 5.8 বিলিয়ন। বলছে এটি আপনি দেখাতে পারবেন না। হ্যাঁ, এই টাকাটি আপনার কাছে আছে, কিন্তু এটা আপনি যেহেতু দেনা আছে, এই দেনাটাকে আপনাকে নিয়ে যাবেন এবং প্রতি 2 মাস পর পর আকুর যে বিল পরিশোধ করতে হয় সেদিকেও নজর রাখতে বলেছেন। এবং IMF এর আরেকটি জিনিস তাদেরকে সাজেশন করেছে, যে তারা যে $4.5 বিলিয়ন তারা যে ঋণ দিচ্ছে, সেই ঋণের কিস্তিটা যেভাবে আসবে, তার সঙ্গে তারা একটা শর্ত দিয়েছে যে 2023-24 ফেসকেলে বাংলাদেশের ব্যয়যোগ্য, অর্থাৎ যে রিজার্ভটা আমাদের থাকতে হবে আমার চলতি দেনা বাদে, সেটির পরিমাণটা ওরা নির্ধারণ করেছেন যে সেটি যেন 14.80 বিলিয়ন থাকে। এই টার্গেটে এখন বলা হচ্ছে যে আমরা সেই টার্গেটটি অ্যাচিভ করতে পারবো কিনা। অনেকে বলছে যে আমরা এই টার্গেটটি অ্যাচিভ করতে পারবো না, কারণ হলো যে আমাদের এখন যে পরিমাণ অভ্যন্তরীণ ঋণ বা বৈদেশিক ঋণ আমাদের রয়েছে, সেখানটা কিন্তু IMF আরেকটি কথা বলেছে, IDF যেটাকে আমরা বলি, IDF কে কিন্তু এখানে অন্তর্ভুক্ত করতে বলেছে। এখন সেটি যদি দীর্ঘ মেয়াদির জন্য ঘটে, এখন আমাদের তাহলে জুজুর ভয়টা কোথায় দেখানো হচ্ছে? জুজুর ভয়টা দেখানো হচ্ছে যে আমাদের এখন মানে জিডিপির আকার জোজোর ভয় কিন্তু বলতে কোনটাকে বোঝাচ্ছেন, কোনটাকে হ্যাঁ, এটা আমি বোঝাচ্ছেন? বলছি যে দুই কারণ হাজার ছয় সালে সবকিছু যখন অলরেডি আপনার বাংলাদেশের ভাই, ব্যাংকও স্বীকার করেছে 13 বিলিয়ন ডলারের নিচে রিজার্ভ নেমে এসছে। তারপরে রিজার্ভ চুরির ঘটনা যেটি বলেছে সেটি তো আসলে বাংলাদেশ, আপনি বলছেন যে রাজনৈতিক একটা অংশ হিসেবে হতে পারে কিনা, যদিও ভারতীয় পত্রিকা সেটি তো বাংলাদেশের রাজনীতির অংশ হিসেবে হওয়ার কথা না। ভারতীয় পত্রিকা স্পষ্টভাবে বলেছে যে বাংলাদেশ ব্যাংকে চুরি হয়েছে আবারও, এবং এই চুরির পেছনে ভারতীয় হ্যাকাররা জড়িত। সেখানে আপনি কেন বাংলাদেশের রাজনীতিকে মেলাতে চাচ্ছেন? যদিও বাংলাদেশ ব্যাংক বলেছে এই খবরটি সম্পূর্ণ ভুয়া। কিসের ভিত্তিতে ভুয়া বলেছে? সেখানে বাংলাদেশ ভারতীয় পত্রিকা কিন্তু কয়েকটি রেফারেন্স দিয়েছে, এবং বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ নিয়ে বা না বাংলাদেশের রেফারেন্স দেয়নি ভাই, বিভিন্ন রেফারেন্স বিষয় আমি নিয়ে এটা আমাদের করেছি। দেশের শিল্প অর্থনীতিবিদরাও সাম্প্রতিককালে অনেক ধরনের উদ্বেগ প্রকাশ করেছে। যারা আহ, অর্থনীতিবিদরা এমনও বলেছে যে কিছু কিছু ঘটনা ঘটছে। দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন যে যে কথা বাহিরে এলে হয়তো নাশকতার মতো ঘটনা ঘটতে পারে। আবার আরেকজন অর্থনীতিবিদ বলেছেন যে এমন কিছু ঘটছে যেগুলো বলতে চাই না, বললে পরে আমি আমি এই ভুবনে মরিতে চাই না। এই ধরনের ঘটনা তো ঘটেছে। সার্কামস্টেন্সিয়ালি যে ঘটনাগুলো ঘটেছে এর সাথে আসলে মেলার কোনো সুযোগ রয়েছে কিনা, যে ঘটনাগুলো ঘটেছে যে বা যে খবরটা বেরিয়েছে আমি শুধু, পত্রিকাতে, বাংলাদেশ ব্যাংক চুরি হয়েছে, বাংলাদেশ রিজার্ভ, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ আবারও চুরি হয়েছে, এটির সাথে মেলানোর সুযোগ রয়েছে কিনা? না 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 না, আমি তো বললাম তো যে এটি সঙ্গে মিলানোর সুযোগ নেই। অর্থনীতির যে অবস্থাটা এখন আছে, এটি তো বাস্তবতা, এটি আপনাকে বাস্তবতা মানতে হবে আমাদেরকে। সে জায়গাটি আমি বলছি যে এটি এটি যদি আমাদের চ্যালেঞ্জ হয়ে থাকে, তাহলে আমাদের চ্যালেঞ্জ গুলো আমাদেরকে মোকাবেলা করতে হবে। যে আমি আমি যেটা বলছি সেটি হচ্ছে, বা বলার চেষ্টা করছি, যে বাংলাদেশের অর্থনীতি আজকে কৃষি থেকে উৎপাদন শিল্পমুখী, আমাদের এই পরিবর্তনটা হয়েছে অর্থনীতিতে। এবং এই অর্থনীতিতে আমাদের কিন্তু অনেকগুলো বিষয় রয়েছে। সেটি কি রয়েছে? যে আমাদের বার্ষিক প্রবৃদ্ধি রয়েছে, আমাদের জ্বালানি রয়েছে, খাদ্যশস্য রয়েছে, মূলধনী যন্ত্রপাতি রয়েছে। সেই জায়গাগুলো আমাদের কিন্তু আমদানি করতে হয়। এখন যে বিষয়টি দাঁড়িয়েছে, যে আমাদের এই অর্থনীতি বিশ্বের মধ্যে যে অবস্থানে আমরা এখন করছি, সেটি কিন্তু আপনি যদি দেখেন আনুপাতিক হারে আমাদের জিডিপি এখন কিন্তু 2600, মানে 2600 টাকার উপরে, মানে ডলারে। আর যদি আপনি পিপিপি ধরেন, অর্থাৎ ক্রয় ক্ষমতা, এটি হলো গ্লোবাল ফিনান্সের একটি রিপোর্টে আসছে যে বাংলাদেশের এখন ক্রয় ক্ষমতার আনুপাতিক হার হচ্ছে $10,152। তার মানে কি, যে বাংলাদেশের মানুষের কাছে টাকা আছে, বাংলাদেশের মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, কিন্তু যে চ্যালেঞ্জ গুলো হয়েছে সেই চ্যালেঞ্জ গুলোর মধ্যে বাংলাদেশ এটি সরকারের ব্যবস্থাপনায়
শেষ আমাদের একটু করতে হবে। চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। কেন চ্যালেঞ্জের মুখোমুখিটা হতে হচ্ছে? সেটি হলো যে 2031 সালের মধ্যে যে উচ্চ মধ্যম আয়ের মর্যাদা অর্জনের লক্ষ্যে আমাদেরকে কিছু টার্গেট নির্ধারণ করা হচ্ছে। এবং আমরা যে সমস্ত ডেভেলপমেন্ট ওয়ার্কে আমরা যে ঋণ গ্রহণ করেছি প্রায় $100 বিলিয়ন, আমরা যেটাও জিডিপির, কিন্তু আপনি আমাদের যে এখন জিডিপির আকার, সেই আকারের তুলনায় কিন্তু খুব বেশি না। সমস্যাটা হচ্ছে কোথায়? রাজস্ব আহরণে। সেই রাজস্ব আহরণে এখনো কিন্তু আমরা 8%-এর বেশি আমরা যেতে পারি নাই। সেই জায়গাটাই হচ্ছে হলো সমস্যা, যে সরকারের, এবং আইএমএফও কিন্তু বলছে আপনাকে যে আপনার যে সমস্যাটা এখন আছে, এবং তারাও কিন্তু একটি নির্দিষ্ট একটি অঙ্ক কিন্তু তারা বলছেন যে এটি বাংলাদেশ সরকারকে অ্যাচিভ করতে হবে। 3 নাম্বার যে বিষয়টি আমি বলছি সেটি হচ্ছে যে আমাদের এই যে 2023-24 অর্থ বছরের যে অবস্থাটি, সেটি আমাদেরকে মোটামুটি প্রায় 65,000 কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আহরণ করতে হবে, যদি আমরা আইএমএফ এর ওই যে 14.80 বিলিয়নকে আমরা যদি অ্যাচিভ করতে চাই জুন মাসের মধ্যে। তাহলে এই জায়গাটিতেই যেটা হচ্ছে, সরকারকে আবার পাশাপাশি দরিদ্র যে মানুষগুলো আছে তাদের সেফটি নেট বলাও কিন্তু তৈরি করতে বলা হচ্ছে। সেই জায়গাটা সরকার একটু বিপাকে পড়েছে। বিপাকটা হচ্ছে এরকম, উভয় সংকটে পড়ে গেছে। কোন যে আপনি জায়গাতে এখন কিন্তু, সরকার খুব কমফোর্টেবল জোনে আছে আমি জানি না। আজকে ডোনাল্ড লু বলেছেন হ্যাঁ, কমফোর্টেবল জন্য আমি ডলার আমি সংকটের আমি বলি। কারণে বাংলাদেশে বিনিয়োগের লভ্যাংশ নিতে পারছে না যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান। এই অর্থ ঢাকা হুম। বা বাংলাদেশ কতদিনে পরিশোধ করবে তা জানতে চেয়েছে। এটি তো হ্যাঁ, সেটা তো আমি বলছি যে সেটা তো $5.8 বিলিয়ন তো রয়েছে। আমি তো আপনাকে বলছি যে সব দেশেই কিন্তু এটি হয়। আপনি যদি আজকে রিপোর্ট দেখেন সব দেশে যে এটি হয়। এর মার্কিন, আগে আমাদের হ্যাঁ, বাংলাদেশে এসব মার্কিন কথা বলবার যুক্তরাষ্ট্র জন্য কিন্তু, ডোনাল্ড লু আমি এর আমি আগে আমি আসছে আপনাকে কিনা আমি জাস্ট, জানি না। জি জি। জি জি আমি জাস্ট দুটো লাইন শেষ করে দিই। যে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং চীনের বৈদেশিক বিনিয়োগকারী প্রায় 8 লক্ষ কোটি টাকা তারা কেন্দ্রীয় ব্যাংকে ধার নিয়েছে, এবং তারা এটি ফেরত দিতে পারছে না। এই অর্থ এখন তারা কিভাবে দিচ্ছে? তাদের অবসর ভাতা হিসাবে তারা এটি প্রেরণ করতেছে, এবং ধারণা করা হচ্ছে যে আগামী বছরে, অর্থাৎ আগামী 10 বছরে এটি 10 প্রায় 6 লাখ 5 কোটি ডলারের উপরে, বা 6 লাখ কোটি ডলারের কাছাকাছি গিয়ে ঠেকবে। এটি প্রতিটি রাষ্ট্রেরই এরকম অবস্থা হয়ে আছে। কিন্তু বাংলাদেশে যেটি হয়েছে যে আমরা, এটি আমাদের জন্য একটি চ্যালেঞ্জ হয়েছে এই কারণে যে আমরা জি। যে 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 লাইফ লিড করছি, অর্থাৎ আগে আমাদের যে উৎপাদন ক্ষমতা ছিল, আমাদের যে ক্রয় ক্ষমতা ছিল, সেই জায়গাটি আমরা মানে বাড়িয়ে ফেলেছি। যে আগে আমি হয়তো বা রিক্সায় চলাচল করেছি, এখন আমি গাড়িতে চড়ছি। এই যে মাঝখানে যে আমার ডেভেলপমেন্টটা হয়েছে, এখন আমার যে অর্থনৈতিক যে মন্দা যাচ্ছে সারা হুম। বিশ্বে, এই এই অর্থনৈতিক সংকট বা ইনফ্লেশন এটা যেটা হয়েছে, এই এটা কারণে এই এখন আমার ওই এখন গাড়িতে এখন চড়ার আমার এই গাড়িটি বিষয়টাকে চালাতে, মোকাবেলা করতে আমি হচ্ছে, জাস্ট ফেস বলছি, করতে হচ্ছে আপনার এখন মনে আমার হয়। এই গাড়িটি আপনি মনে চালাতে করেন বাংলাদেশের আমার একটু সবাই কি, সমস্যা হচ্ছে। সবারই একই অবস্থা, সবাই কি আসলে গাড়িতেই চড়া শুরু করেছে? এরকম অবস্থার কারণেই এই সংকট বাংলাদেশের সৃষ্টি। এখন 3 কোটি মানুষের উপর এই লাইফ লিড করে। 3 কোটি মানুষ, আপনাকে আমি বলি যে এই এই লাইফ লিড করে এখন বাংলাদেশের। আমি আপনাকে বলি, বাংলাদেশের প্রায়, মানে শহর অঞ্চলের অধিকাংশ মানুষের ঘরে আপনি এসি দেখবেন, ফ্রিজ দেখবেন। মানে হুম। যে 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 জায়গাটিতে আমাদের কনজুমের কথাটি বলছি, আমি এটা বলছি না, আমি এটা বলছি না এটা খারাপ দিক, মানুষের সেই জায়গাটি বেড়েছে। যেটি যেটি হয়েছে যে আমাদের কিছু চ্যালেঞ্জ রয়েছে, সেই চ্যালেঞ্জগুলো যদি আমরা মোকাবেলা করতে পারি, বিশেষ করে হচ্ছে আমরা দক্ষ শ্রমশক্তি যদি জি। আমরা বের করতে পারি, দক্ষ অবকাঠামো যদি করতে যে পারি, না আমরা সেটা পারি তো, জিপিএস সেটা যদি বাড়াতে করতে পারি, হবে যেটা এবং বলছেন, সেটা করার বেসরকারি কথা। ভবিষ্যতে বিনিয়োগকে করতে যদি পারবো আমরা কিনা সেটা নিয়ে আকর্ষণ পরে আমরা করতে পারি, আলোচনা করবো। তাহলে আমি আমি সেটিকে আমরা হয়তো মোকাবেলা করতে পারবো। জি এই জায়গাটি জি হচ্ছে আমি, জি জি, বর্তমান যে সংকটগুলি আছে সেগুলি সত্য মিথ্যা নিয়েই আমরা আজকে কথা বলতে চাই। ভবিষ্যতে কি করলে পরে ভালো হবে সেটা আমরা ভবিষ্যতে আবার আলোচনা করবো। আপাতত আজকের বিষয়টা নিয়ে কথা বলি।